স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির। প্রিয় দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে উন্নয়ন কথার আড়ালে দেশব্যাপী পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের মহোৎসব। ফিরে দেখা অনুষ্ঠানেরই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরি সেই সব আলোচিত সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের চিত্র, অনুসন্ধান করি এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার। ফ্যাসিস্ট শেখ হাসিনার উন্নয়নের অন্যতম গালগল্প ছিল পদ্মা সেতু। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে পদ্মা সেতু প্রকল্পকে এমনভাবে ফুলে ফেপে তুলে ধরা হতো যেন বিশ্বে প্রথম কোনো দেশ এই ধরনের সেতু নির্মাণ করছে। অথচ দেশের এই অবকাঠামো নির্মাণের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক, অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ। 10,161 কোটি টাকার বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প কয়েক দফা ব্যয় বাড়িয়ে 30,770 কোটি টাকায় নিয়ে বাস্তবায়ন করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বিশ্লেষকদের মতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে মেগা দুর্নীতির অন্যতম খাত ছিল এই পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। পদ্মা সেতুর দুর্নীতি ঢাকতেই এভাবেই অন্যদের উপর দোষ চাপাতে নিদারুণ দক্ষ ছিলেন গণহত্যাকারী শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের পর উন্নয়নের গালগল্পের আড়ালে লুকিয়ে রাখা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের তথ্য এখন প্রকাশ হচ্ছে একের পর এক। বিশ্লেষকদের মতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মেগা প্রকল্প মানে ছিল মেগা দুর্নীতি। এই মেগা দুর্নীতির অন্যতম খাত ছিল পদ্মা সেতু প্রকল্প। দুর্নীতির অভিযোগ তুলে খোদ বিশ্ব ব্যাংক সরে দাঁড়িয়েছিল এই প্রকল্প থেকে। সেতু সচিব জেল খেটেছে এই দুর্নীতির জন্য, পদ্মা সেতু প্রকল্পের জন্য। ওয়ার্ল্ড ব্যাংক ওনাকে বাইন্ডিং দিয়েছে। আমাদের সেতু মন্ত্রী উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী ঠিকই কিন্তু ছিলেন এবং পরবর্তীকালে এটা দুদক ইনকোয়ারি করেছে। এই প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে যেভাবে গত 18 বছর বা 17 বছরে যেভাবে আমরা দেখেছি যে খরচ হয়েছে, এতে আমার কাছে মনে হয়েছে এরকম আরও একটা পদ্মা সেতু বানানো যেত, আরও একটি মেট্রো রেল বানানো যেত, আরও একটি, আমি বড় বড় খাতের কথা বলছি, আরও এক্সপ্রেসওয়ে বানানো যেত, কারণ অত্যধিক খরচ। পদ্মা সেতুর একক ক্রেডিট দাবি করত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, অথচ এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, যেটি ফ্যাসিস্টদের দোসরেরা কখনো স্বীকার করত না। বিশ্লেষকদের মতে ফ্যাসিস্ট সরকার বিশ্ব ব্যাংকে দোষারোপ করে উল্টো দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এতে বিশ্বব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দূরত্ব তৈরি হয়, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। এই যে দুর্নীতি, এই দুর্নীতিতে কি উচিত ছিল যে যার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত করা এবং তদন্ত সাপেক্ষে একটা রিপোর্ট উপস্থাপন করা। কিন্তু সেটা না করে বরং সরকার কী করলো, বিশ্বব্যাংককেই বরং তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করলো। আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আসার পরও আমরা সেই দুর্নীতি থেকে আমরা বিরত না থেকে, দুর্নীতি মুক্ত হওয়ার ব্যবস্থা না করে বরং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিচ্ছি। অতএব স্বাভাবিক কারণে বিশ্ব ব্যাংক তো আমাদেরকে বা বাংলাদেশের পরবর্তী যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলোতে তারা কিন্তু আর সেভাবে ফাইন্যান্স করতে তারা চাইবে না, ইনভেস্টমেন্ট করতে চাইবে না, তারা সেখানে অংশগ্রহণ করতে চাইবে না। অতএব মেসেজ তো অত্যন্ত খুব ছিল যে বাংলাদেশ তাদের যে প্রজেক্ট অথবা তাদেরকে এই বিষয়গুলোকে তারা পজিটিভলি দিচ্ছে না। অতএব এটা স্বাভাবিক কারণে একটা নেগেটিভ মেসেজ এটা বিশ্বব্যাংক পেয়েছে এবং বিশ্বব্যাংক কারণে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পেয়েছে। অতএব সব কিছু মিলেই যে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, সেটা আসলে এই পদ্মা সেতুর বিষয়টা নিয়ে বিশ্বব্যাংকের সাথে আমাদের সরকারের বা তৎকালীন সরকারের যে টানাপোড়েন হয়েছে, সে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পরবর্তীকালে আমরা দেখেছি বড় বড় কথা বলতে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হয়েছে বিভিন্ন খাত থেকে, বিভিন্ন খাতে। হয়তো তারা পদ্মা সেতু তো দেয়নি, কিন্তু পদ্মা সেতুতে মানুষের উপরই কিন্তু সারচার্জ বা ডাবল ট্যাক্সেশন পড়েছে। এক কথাই তো, কারণ মানুষের টাকা দিয়েই তো আমরা তাদেরকে পেমেন্টটা দিই। তো সেই হেতু আমি বলবো যে আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল, আরও বেশি ট্রান্সপারেন্ট থাকা উচিত ছিল
এবং যাতে করে দুর্নীতি মানুষের মধ্যে দুর্নীতির সূচকে আমরা যেন আরও ভালো সূচকে অবস্থান করতে পারি, অর্থাৎ আমরা যেন কম সূচকে যেতে পারি, সেটা উচিত ছিল তখনকার সরকারের বিবেচনা করা। এবং প্রকল্পগুলো নেওয়ার আগে ফিজিবিলিটি স্টাডি প্লাস অন্যান্য যে টেকনিক্যাল বা ফিজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে মনে হয় এ দেশ আরও বেশি উন্নত হতো এবং আমরা স্বল্প আয়ের দেশ থেকে সত্যিকার অর্থেই একটা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারতাম বাই দিস টাইম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্প থেকে সাশ্রয় করেছে ১,৮৩৫ কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পে সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এখন চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি ১৪ লাখ টাকা। সেতু উপদেষ্টার ভাষ্য, অতীতে ভালো সরকার থাকলে পদ্মা সেতু অনেক কম ব্যয়ে বাস্তবায়ন করা যেত। আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয়ে করতে পারতাম। চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা, ৭০ কোটি ১৪ লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু নির্মাণের পরতে পরতে ছিল দুর্নীতি। চীনের তুলনায় ৩ গুণ ব্যয়ে নির্মাণ করা হয় এই সেতু। বিষয়টিকে ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতির মহোৎসব হিসেবে দেখছেন এই বিশ্লেষক। এই যে পদ্মা সেতুতে কত দুর্নীতি হয়েছে সেটা তো আমরা সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে আসলে জানতে পারিনি। এর ভিতর কত দুর্নীতি হয়েছে এখন এসে আমরা কিছু কিছু জানতে পাচ্ছি। যদি সত্যি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে এটা আমরা আরও পরে হয়তো আরও জানতে পারবো, কারণ এখনও মানুষ বলে না ধাতস্থ হয়ে ওঠেনি। আমরা এখন কিন্তু আস্তে আস্তে টের পাচ্ছি। যেমন এই জরিপে দেখা গেছে যে পদ্মা সেতু তৈরি করতে কত বেশি খরচ হয়েছে। সুতরাং দুর্নীতি অবশ্যই হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি যেমন হয়েছে, এবং আমার সন্দেহ হয় এখানে ম্যাটেরিয়ালের দিক থেকেও কত দুর্নীতি হয়েছে, যার প্রমাণ যে নাট খুলে গেছে, সেগুলো তো হওয়ার কথা না। সুতরাং আমরা আশা করছি ভবিষ্যতে যেন এরকম দুর্নীতি আর না হয়। তথ্য বলছে প্রায় ৫.৫ কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৩,৭৪৫ কোটি টাকা। সেই সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে মাত্র ২ বছরে। অথচ ২০১৩ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দফায় দফায় সময় বাড়ানো হয়। একই সঙ্গে দফায় দফায় বৃদ্ধি করা হয়েছিল ব্যয়। ইনিশিয়াল যেমন কস্ট ছিল এটা আপনার ১০,০০০ কোটি টাকা, কিন্তু পরবর্তীতে আমরা দেখি সেটা হচ্ছে প্রায় ৩১,০০০ কোটি টাকার মতন হয়ে গেছে। সেটা আসলে দুর্নীতির কারণে হোক বা যে কারণে হোক, আমার মনে হয় সাবেক যে সরকার এটা তার উপরেই দায়ী ঘরটা পথ দেয়, এবং পরবর্তীতে যখন কোনো নতুন সরকার ব্যবস্থা আসবে, আমার মনে হয় নির্বাচিত যখন সরকার আসবে তখন তাদের অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত যে আসলে কোনো কষ্টটা কেমন ছিল, যে এটা বেশি কেন হলো, ৩ গুণ কেন হলো। আমরা জানি যে কোনো একটা কাজে যদি আমরা হাত দিই হয়তো ইনিশিয়ালি আপনার এস্টিমেটটা অ্যাকুরেট 100% হওয়া সম্ভব না, কিছু কম বেশি হবে। তাই বলে ৩ গুণ, এবং জনগণের যে কষ্টের টাকা, অর্থের টাকা, নিজেদের যে শ্রমের টাকা, সেই টাকা দিয়ে যে পদ্মা সেতু যেটা বানানো হয়েছে সেটা কেন 3 গুণ বেশি হলো, এবং এর মধ্যে কারা জড়িত বা দুর্নীতি নিয়ে কারা বেশি দুর্নীতির দায় আছে তাদের আমার মনে হয় অবশ্যই এটা পরবর্তী নির্বাচিত সরকারের উচিত হচ্ছে খতিয়ে দেখা। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু নির্মাণে যে ব্যয় হয়েছে তাতে এটাকে গোল্ডেন ব্রিজ বলা যেতে পারে। এমনই গোল্ডেন সেতু যার পরতে পরতে রয়েছে দুর্নীতির চিত্র। পদ্মা সেতু নিয়ে সরকার হরিলুট করেছে, সেজন্যই বিশ্বব্যাংক থেকে ঋণ নেয়নি। পদ্মা সেতু নির্মাণে ৫,০০০ কোটি টাকা খরচ পড়েছে পার কিলোমিটার। এক পদ্মা সেতুর ব্যয়ে ভারতে ১০টি বড় সেতু নির্মাণ করা সম্ভব। পদ্মা সেতুর মূল পরিকল্পনা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে। সে সময় ১০,১৬১ কোটি টাকার বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প পাশ হয়। এরপর স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় এসে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দেয় প্রকল্পের বরাদ্দ। কিন্তু দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। এরপরও দফায় দফায় বাড়ানো হয় পদ্মা সেতু প্রকল্পের বাজেট। কয়েক দফা বেড়ে নির্মাণ ব্যয় ৩০,১৯৩ কোটি টাকায় পৌঁছায়। দেশের বিগত এক যুগে যত মেগা প্রজেক্ট হয়েছে কোনোটাই কিন্তু আমরা সঠিক সময়ে শেষ করতে পারিনি। সময় যেমন বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে ব্যয়ও কিন্তু বেড়েছে, এবং পদ্মা সেতু এর বাইরে কিছু না।
আমাদের কথা ছিল যে এটা আমরা 4 থেকে 4.5 বছরে আমরা পদ্মা সেতু নির্মাণ শেষ করব। এটা 2016-র মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু শেষ হয়েছে, আপনি নিশ্চয়ই মনে আছে, 2022-এর জুন মাসে গিয়ে। আমরা সবাই প্রকল্প নেওয়াতে ব্যস্ত। আমাদের ধারণা প্রকল্প যদি আমরা করতে পারি এবং প্রকল্পটা যদি মোটা তাজাকরণ করা যায়, ব্যয় যদি বেশি করা যায়, সেখান থেকে কমিশনটাও পাওয়ার একটা সুযোগ থাকে। তো সবাই কিন্তু প্রকল্পের দিকে ছুটেছে, কিন্তু আমার ক্যাপাসিটি আছে কিনা, আমার লোকবল আছে কিনা, কারণ আমি তো বাস্তবায়নকারী সংস্থা, কাজটা তো আমাকে তুলতে হবে, ঠিকাদারকে ঠিক মতন কাজ করাতে হবে। ও তো চাইবেই প্রফিট নেওয়ার জন্য, কিন্তু ও ঠিক মতন কাজ করছে কিনা, সময় মতন কাজ করছে কিনা। যে কথাগুলি বলা হয়েছিল যে পদ্মা সেতু হয়ে গেলে আপনার জিডিপি, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের প্রায় 1.5% বাড়বে বা পুরো বাংলাদেশে 1%, কিন্তু জিডিপি কিন্তু বাড়ছে না, কারণ পদ্মা সেতুর পিছিয়ে বিনিয়োগটা হয়ে গেছে। কিন্তু আমি যেটা বললাম যে বিনিয়োগটা কিন্তু প্রাইভেট সেক্টরে করতে হবে, সেই বিনিয়োগটা কিন্তু হচ্ছে না। তো এটা বুঝতে হবে যে আসলে আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা সময় মতন প্রকল্প করতে পারি না। আমাদের ইনস্টিটিউশনাল উইকনেস আছে, ক্যাপাসিটি নাই, কিন্তু আমরা বড় বড় প্রকল্প নিতে আগ্রহী। এমনকি অনেক ইনস্টিটিউশন আছে বা সংস্থা আছে, তারা একই সাথে এরকম বড় বড় 4-5টা মেগা প্রকল্প নিয়েছে। তাদের লোকবল নাই, ক্যাপাসিটি নাই, স্ট্রেংথ নাই, এবং নলেজেরও ঘাটতি আছে আমি বলবো, কারণ এত বড় বড় প্রকল্প করে আমরা আসলে অভ্যস্ত ছিলাম না। তো এটা একটু রয়েস হয়ে আসলে হজম করার বিষয় আছে। তো সেই জায়গায় আমাদের আরও কৌশলী হওয়া উচিত ছিল। পদ্মা সেতু আমার ধারণা আমরা যদি তার যে সময়সীমা ছিল 4-4.5 বছরে শেষ করার কথা, সেটা যদি করতে পারতাম, তখন কিন্তু খরচটা অনেকটাই কমে আনা সম্ভব ছিল। সেটা কিন্তু আমরা পারিনি। বিশ্লেষকদের মতে ফ্যাসিস্ট হাসিনার সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি হয়েছে। পদ্মা সেতুর সঙ্গে তুলনীয় চীনের 6.4 কিলোমিটার দীর্ঘ উফেনসাং ইয়াংজি সড়ক রেল সেতু নির্মাণে ব্যয় হয়েছে $1.05 বিলিয়ন, যা পদ্মা সেতুর 1/3 চেয়েও কম। 2020 সালে চালু হওয়া এই সেতু নির্মাণে সময় লেগেছে 4 বছর। 6.15 কিলোমিটার পদ্মা সেতু 11 বছরে আপনার 1.48 থেকে 3.56 বিলিয়ন ডলারে, তার মানে 3 গুণ বেড়ে গেছে। আর একই সময় চায়না 4 বছরে 6.04 কিলোমিটার যে ব্রিজটা, সেই ব্রিজটা অনলি 1.05 বিলিয়ন ডলারে কমপ্লিট করেছে। আপনি একবার ভেবে দেখেন যে চায়না বাংলাদেশের যে ব্রিজের যে খরচ হয়েছে তার 1/3 তার কমপ্লিট করতে পেরেছে। তার মানে 3 গুণ বেশি দিয়ে বাংলাদেশ এই ব্রিজটা করেছে। আপনি তো বুঝতে পারছেন যে এর মধ্যে কত বড় দুর্নীতি হয়েছে। অথচ এটা দিয়ে 3টা পদ্মা সেতু করা যেত। আধুনিক স্থাপত্যবিদ্যার অসাধারণ নিদর্শন হিসেবে স্বীকৃত চীনের হাংজু ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে $170 কোটি। এই ব্রিজের দৈর্ঘ্য 36 কিলোমিটার, যা পদ্মা সেতুর চেয়ে প্রায় 6 গুণ বড়। তাছাড়া পদ্মা সেতু তৈরি হচ্ছে নদীর উপর, আর হাংজু তৈরি করা হয়েছে সাগরের বুক চিরে। চীনের হাংজু উপসাগরের উপর 36 কিলোমিটার দীর্ঘ এই সেতু 3.5 বছরে শেষ হয়। মালয়েশিয়ার পেনাং সেতুর দৈর্ঘ্য 13.5 কিলোমিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে $230 কোটি বা 80 কোটি রিঙ্গিত। এ সেতুটি তৈরি করেছে হুন্দাই কোম্পানি। কোরিয়ার ইনচিয়ন সেতুর দৈর্ঘ্য 12.3 কিলোমিটার। এ সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে $140 কোটি বা 9,800 কোটি টাকা। ভারতে 5 কিলোমিটারেরও বেশি দীর্ঘ রাজীব গান্ধী সেতু নির্মাণে ব্যয় হয়েছে মাত্র $40 কোটি বা 2,740 কোটি টাকা। পদ্মা সেতুর ব্যয় নির্ণয় নিয়ে প্রশ্ন ওঠার অন্যতম কারণ হচ্ছে 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু নির্মাণে ব্যয় হয়েছিল $3,745 কোটি টাকা। 1995 সালের 10 এপ্রিল এ সেতুর কাজ শুরু হয়ে শেষ হয় 1998 সালের জুন মাসে। যমুনা সেতুর চেয়ে মাত্র 1.35 কিলোমিটার বড় পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকা, যা যমুনা সেতুর চেয়ে 7.5 গুণ বেশি। এছাড়াও লালন শাহ সেতু, খানজাহান আলী সেতু এবং বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে 600 কোটি টাকা। পদ্মা সেতু তো হচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা পরিচিত হই 2012 সালের একটা রিপোর্টের, বাংলাদেশের করাপশন, যেখানে ধরা পড়েছিল বাংলাদেশ অনেক দুর্নীতি করেছে পদ্মা সেতু নিয়ে। এখানে অনেক টাকা পয়সার হিসাব গরমিল ছিল। কিন্তু আমরা দেখি যে
তৎকালীন সরকার শেখ হাসিনা এই পদ্মা সেতুর জন্য যে পরিমাণ বরাদ্দ দিয়েছিল সেখানে অনেক দুর্নীতি, অনেক কারচুপি আমরা দেখেছি এবং দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন এটার সাথে যারা জড়িত ছিল তারা এখানে অনেক দুর্নীতি করেছে। পদ্মা সেতুর দুই প্রান্তে শেখ মুজিবুর রহমান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই ১১৭ কোটি টাকা ব্যয় করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এগুলো নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড ছিল এই প্রকল্পের অন্যতম ঠিকাদার। আর তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে মুরাল নির্মাণের কাজ দেয়া হয়। শুধু দুই পাশের যে মুরাল সেটা স্থাপন করতে ১১৬ কোটি টাকা এখানে ব্যয় করা হয়েছে। তো স্বভাবতই প্রশ্নটা আসে যে এত টাকা এখানে এই কাজগুলো করার জন্য মানে দরকার হয় না সাধারণত। তো দেখা যায় যে বাজেটটা অ্যালোকেটেড হয়েছে আমাদের পদ্মা সেতুর বিভিন্ন খুচরো অংশগুলো যে তৈরি করার জন্য বা সম্পন্ন করার জন্য, এই ক্ষেত্রগুলো আমাদের অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ব্যয় করা যেত। পদ্মা সেতুটা এখানে কিন্তু সাধারণ মানুষের, শ্রমজীবী থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবার এখানে টাকা আছে, সবাই এখানে কন্ট্রিবিউট করতেছে। তাহলে কেন এই অপ্রয়োজনীয় ব্যয়টা করা হচ্ছে? যেখানে যে টাকা দিয়ে হচ্ছে আমরা গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে পারতাম, গরিব মানুষের বাচ্চাদের জন্য স্কুলের পড়াশোনার মৌলিক অধিকার নিশ্চিত করতে পারতাম, তাহলে তা না করে কেন তো জাঁকজমকভাবে আমার হচ্ছে ১১৬ কোটি টাকা কেনই একটা উদ্বোধনের জন্য, মানে একটা লেমনেস যেটা হচ্ছে ভেঙে ফেলা হয়েছে, সেটা কেন আমরা করতেছি? সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও ব্যয় হতো না। শুধু মুরাল নির্মাণ নয়, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও অস্বাভাবিক ব্যয় করা হয়েছে। কেবল একটি অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যয় করা হয়েছে ৮৯ কোটি টাকা। বালিশকাণ্ডে যারা দুর্নীতি করেছে তাদেরকেই আবার এই সরকার, এই সেতু মন্ত্রণালয় তাদেরকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে একটা বড় কাজ তাদের দিয়ে আবার করিয়েছে। যে এদেশে যত বড় না কাজ হয়, উদ্বোধনী অনুষ্ঠানে এই বিভিন্ন রকমের মোরাল ইত্যাদি ইত্যাদি তৈরি করতে যে টাকাটা খরচ হয়, একবারও কি মানুষ বিবেকের কাছে প্রশ্ন করে না যারা ক্ষমতাসীন, যে এটা করতে গিয়ে জনগণের টাকা খরচ হয়? এটার থেকে যদি আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা এদেশের মানুষের আরও দোরগোড়ায় প্রশাসনকে নিয়ে যেতে পারি, অনেক কার্যক্রম কিন্তু নেওয়া যেত, এবং সেটা করলে আমার মনে হয় মানুষ বেশি উপকৃত হতো, মনে রাখতো তাদেরকে বেশি। এত উদ্বোধনী অনুষ্ঠান সারা পৃথিবীতে এত বড় করে কোথাও এমন এক্সাম্পল নাই যে এত বড় করে উদ্বোধনী অনুষ্ঠানে এত টাকা খরচ করা হয়। পদ্মা সেতু প্রকল্পে অর্থের একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনের যার অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। যেখানে 10,000 সামথিং কোটি টাকায় ব্রিজ হয়ে যাওয়ার কথা ছিল, পদ্মা সেতু হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে খরচটা উঠাতে 30,000 প্লাস কোটি টাকায় চলে গেছে। এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট। মানে আমি হয়তো মুখে বলতেছি 30,000 প্লাস কোটি টাকা, সহজ শোনা যাচ্ছে, বাট এই 30,000 প্লাস কোটি টাকা খরচ করে আরও দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা যেত, যেগুলো আমাদের খুব বেশি জরুরি ছিল। সেই জায়গাটায় কিন্তু আমরা এক সেতুর পিছনেই 30,000 প্লাস কোটি টাকা খরচ করেছি। যদি সেটা যথার্থ হতো আমি বলতাম যে এটা অ্যাপ্রিসিয়েবল, কিন্তু দেখা গেছে যে অনেক দুর্নীতি করা হয়েছে। নদী শাসনের জন্য জমি বরাদ্দ নেই, তার 60% জমি আসলে খাস জমি ছিল, যেটা আগে থেকেই সরকারি, সেটা বরাদ্দ নেওয়া হয়েছে শেখ হাসিনার ফুফাতো ভাই লিটন চৌধুরীর ইশারায়, এবং এখানে প্রায় 900 কোটি টাকার মতো দুর্নীতির একটা আবহ তৈরি হয়েছিল। 900 কোটি টাকার মতো দুর্নীতির প্রমাণ ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এদিকে 1 দশকের বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলাটি নতুন করে চালু করেছে দুদক। এই প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের প্রাথমিক প্রমাণও পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, পদ্মা সেতু নিয়ে আওয়ামী আমলের দুর্নীতি মামলা তৎকালীন কমিশন জোর করে বন্ধ করে দেয়। সে সময় যথেষ্ট প্রমাণ ছিল। এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। পিপিআর পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা,
তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্টিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমরা আমাদের মতো করে নেব। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।